সেই দুই বন্ধুর গল্পটা আবার আপনাদের শোনাই। দুই বন্ধু এক বাঁধের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বেড়িবাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে একটা কম্বল ভাসতে দেখে এক বন্ধু ঝাঁপ দিল। অনেক কসরত করেও যখন উঠাতে পারছে না, তখন আরেকজন উপরে দাঁড়িয়ে বলল, কম্বল ছেড়ে দে। নিচ থেকে উত্তর এলো, কম্বল তো ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ে না। পরে দেখা গেল সেটা কম্বল নয়, দিব্যি গোসলরত এক ভালুক। এই গল্পটা শুনে যদি আপনার মনে হয় এ তো নিছক হাসির ব্যাপার, তাহলে আপনি আন্তর্জাতিক রাজনীতির ছাত্র নন। কারণ আজকের বিশ্বমঞ্চে ঠিক এই অবস্থাতেই দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কম্বল ভেবে যুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন, এখন বুঝছেন এটা ভালুক। আর ভালুকের সঙ্গে কুস্তি করে সম্মান বাঁচানোটা সহজ কথা নয়। ইরান যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থা এই গল্পের চেয়েও আরও বেশি করুণ। কারণ এখানে বন্ধুটি একা নয়, সঙ্গে আছে এক বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বলেছিলেন চল, খুব সহজ কাজ। এখন সেই বন্ধুই বলছেন আমার কাজ শেষ, তুমি সামলাও। বন্ধুত্বের এই রূপান্তর যদি কেউ বুঝতে চান, তবে তাকে কূটনীতির অভিধান নতুন করে পড়তে হবে। যারা ভাবছেন ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, তারা আসলে মানুষটিকে এখনো বুঝতেই পারেননি। ট্রাম্প যুদ্ধ করতে ভালোবাসেন না, তিনি ভালোবাসেন জয় ঘোষণা করতে। যুদ্ধটা তার কাছে সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে শেষে হিরো জিতেছে লিখে পর্দা নামবে। কিন্তু সমস্যা হলো ইরান সেই সিনেমার স্ক্রিপ্ট মানতে নারাজ। ফলে নায়ক এখন স্ক্রিপ্ট রাইটারের খোঁজে ঘুরছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থাটা ক্রমশ বিব্রতকর হয়ে উঠছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে ট্রাম্পের সমর্থন 33 থেকে 36% মধ্যে দুলছে। সিএনএনের জরিপে তা 35%। আমেরিকান রাজনীতিতে এটা সেই ভয়ঙ্কর সংখ্যা যেটা দেখলে প্রেসিডেন্টদের ঘুম উড়ে যায়। কারণ এই সংখ্যাটা মানে জনগণ আর আপনার গল্পে বিশ্বাস করছে না, আপনার সামনে পতন আসছে। আরও মজার ব্যাপার হলো ট্রাম্পের নিজের দলই এখন তার দিকে কেমন যেন কটমট করে তাকাচ্ছে। তার বিখ্যাত এমএজিএ, যারা একসময় তাকে প্রায় দেবতার আসনে বসিয়েছিলেন, তারাও এখন বলছে এই যুদ্ধ আমাদের না। এমনকি তার পুরনো বন্ধু টাকার কার্সন পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছেন যে ট্রাম্পকে সমর্থন করা ভুল ছিল। বন্ধুরা যখন এমন কথা বলে, তখন আর নতুন শত্রুর দরকার হয় না। ট্রাম্পের চারপাশে যারা একসময় যুদ্ধের ঢোল পিটিয়েছিল, মার্কো রুমিও, পেট হেক্সেট, লিন্ডসে গ্রাহাম, তারাও এখন যেন পরীক্ষার হলে খালি খাতা জমা দিয়ে চুপচাপ বসে থাকা ছাত্রদের মতো। কেউ কথা বলছে না, কেউ দায় নিচ্ছে না। এদিকে ইরানের পক্ষ থেকেও সোজা সাপটা বার্তা এসেছে। মাসুদ পেজেশকিয়ান সরাসরি বলেছেন, আমরা কখনোই মাথা নত করছি না। কথাটা শুনতে ছোট, কিন্তু এর ভেতরে আছে হাজার বছরের পারস্য সভ্যতার অহংকার। এই অহংকারকে ভাঙা যায়, কিন্তু কিনে নেওয়া যায় না। এটাই ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য বেশ বুদ্ধিমানের মতো দূরত্ব বজায় রেখেছেন। তিনি যেন সেই আত্মীয় যিনি বিয়ের ঝামেলায় জড়াতে চান না, কিন্তু শেষে খেয়ে দিয়ে বাড়ি ফেরেন। এইদিকে প্রিয় মিত্র ইউরোপও এই যুদ্ধে আগ্রহী নয়। তারা শুরুতেই বলেছে এটা আমাদের যুদ্ধ নয়। অর্থাৎ ট্রাম্প এখন একেবারে নিঃসঙ্গ সৈনিক, যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতির ময়দানেও। এর মধ্যে আবার ট্রাম্প জড়িয়ে পড়েছেন ধর্মীয় বিতর্কে। পোপ লিওর সঙ্গে তার বাকবিতণ্ডা এমন এক জায়গায় পৌঁছেছে যেটাকে আমেরিকান রাজনীতিতে বলা হয় নো গো জোন। যুক্তরাষ্ট্রের প্রায় 22% মানুষ ক্যাথলিক। তাদের ধর্মগুরুর সঙ্গে বিবাদ মানে সরাসরি ভোট ব্যাংকে আগুন দেয়া। রাজনীতিতে আগুন জ্বালানো যায়, কিন্তু নিজের পায়ে দিলে সেটা নির্বুদ্ধিতা। এই পুরো ঘটনা প্রবাহে রিপাবলিকান পার্টির অবস্থাও বেশ অস্বস্তিকর, বিশেষ করে যখন ভাইস প্রেসিডেন্ট নিজেই ক্যাথলিক। ট্রাম্পকে বোঝাবে কে, এই প্রশ্নটা এখন সবচেয়ে বড় ধাঁধা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নড়বড়ে হয়ে গেছে। জেলেনস্কিও এখন আর তার উপর ভরসা করতে পারছে না। ইউক্রেন তুরস্কের দিকে তাকাচ্ছে শান্তি আলোচনার জন্য। এইদিকে শান্তির দূত ট্রাম্প এখন নিজেই শান্তির খোঁজে, একবার পাকিস্তানকে তো আরেকবার চীনকে ফোন দিচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সবচেয়ে বড় প্রয়োজন একটি মান বাঁচানোর চুক্তি। তিনি যুদ্ধে জিততে চান না, তিনি জয়ের ঘোষণা দিতে চান। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে
আমরা দেখছি তিনি বারবার আলোচনা শুরু করতে চাইছেন। বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনারকে আগেভাগে পাঠিয়ে দিয়েছেন ইসলামাবাদে, যেন পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্রটা একটু আগেভাগে দেখে নিতে চাইছেন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন এমন একটি চুক্তি বিবেচনা করছেন যা অনেকটা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তির মতো। ইতিহাসে আইরনি বলে একটা জিনিস আছে, যাকে একসময় গালি দিয়েছেন, শেষে তার পথে হাঁটতে হচ্ছে। চুক্তির সম্ভাব্য শর্তগুলো বেশ চমকপ্রদ। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়া হতে পারে, পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা সময় সাপেক্ষে হতে পারে, অর্থাৎ দুপক্ষই একটু একটু করে ছাড় দেবে। এটাই কূটনীতির পুরনো নিয়ম। কিন্তু সমস্যা একটাই, ইরানের আত্মমর্যাদা। তারা মাথা নোয়াতে রাজি নয়, আর ট্রাম্প মাথা নোয়াতে জানেন না। ফলে এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে কে আগে মাথা ঝোঁকাবে। তবে ট্রাম্পের সামনে আরেকটা পথ খোলা আছে, শেষ মুহূর্তে বড়সড় আঘাত হেনে জয় ঘোষণা করা। ইতিহাসে এমন উদাহরণ কম নয়, কিন্তু প্রশ্ন হলো, সেই আঘাতের পর কি আমেরিকা বাকি 35% মানুষ তার পাশে থাকবে? ইতিহাস বলছে, দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা সুখকর নয়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, প্রতিটি যুদ্ধই শেষ হয়েছে এক ধরনের অস্বস্তিকর বিদায়ের মাধ্যমে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই প্রবাদটি যেন মার্কিন পররাষ্ট্রনীতির অলিখিত মন্ত্র। 1968 সালে লিন্ডন জনসন 36% সমর্থন নিয়ে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। 2003 সালে জর্জ ডব্লিউ বুশ 35% নেমে গিয়ে মিশন অ্যাকমপ্লিশড ঘোষণা দিয়েছিলেন। এই সংখ্যাটা যেন এক অভিশাপ। 35 পার হলেই যুদ্ধ শেষ করতে হয়। এখন ট্রাম্প সেই সংখ্যার কাছাকাছি। ইতিহাস যেন দরজায় কড়া নাড়ছে। আপনার পালা মহাশয়। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন, ট্রাম্পের সামনে 3টি পথ। 1, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ধীরে ধীরে ডুবে যাওয়া। 2, বড়সড় আঘাত হেনে জয়ের হ্যালো গল্প বানানো। 3, মিশন সফল বলে সম্মানের সঙ্গে বিদায় নেয়া। তৃতীয় পথটা সবচেয়ে যুক্তিসঙ্গত, কারণ রাজনীতিতে সব জয় যুদ্ধক্ষেত্রে হয় না, অনেক জয় হয় ঘোষণাপত্রে। শেষ কথা হলো, ট্রাম্প যদি সত্যি এই ভালুকের কবল থেকে বের হতে চান, তাহলে তাকে সেই পুরনো গল্পের বন্ধুটির মতো আর জেদ করা চলবে না। কখনো কখনো কম্বল ছেড়ে দেয়া মানেই বাঁচা। আন্তর্জাতিক রাজনীতির এই নাট্যমঞ্চে এখন দর্শকরা অপেক্ষা করছে কবে ট্রাম্প সেই বিখ্যাত ব্যানার টানাবেন, মিশন সফল।